বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং বিগত 15-20 দিনের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কিছু প্রশ্ন আসলে থেকেই যায়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিগত 3-4 মাস থেকে বাংলাদেশে আসা যাওয়া কেন বৃদ্ধি পেয়েছিল? অনেকে মনে করতে পারেন যে উনি আদালতে হাজিরা দিতে, উনার মামলা পরিচালনার জন্য এসেছিলেন। বিরুদ্ধে মামলা তো বিগত 8-10 বছর যাবৎ চলছিল। উনার বিরুদ্ধে সাজাও হয়ে গিয়েছিল। তখন উনি আদালতে হাজিরা দেয়া বা দেশে আসা করেননি। হঠাৎ এই 3-4 মাস যাবতই উনি প্রয়োজন বোধ করলেন। কেন আমরা আগে জানতে পারলাম না? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্র শক্তি, যেই গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা এবং এই রাজনীতির মূল উদ্যোক্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এই নাহিদ ইসলাম। এই বিষয়টি আমরা আগে কেন জানতে পারলাম না, কেন কেউ লক্ষ্য করলাম না? এই সমন্বয়কদের একজন, যিনি এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন। ঢাকা ঘোষণাটি একদিন আগে নিয়ে আসা হয়েছিল। যেদিন লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হলো, সেই দিন সেনাবাহিনী প্রধানকে মিডিয়ার সামনে বলতে হলো যে উনার সেনাবাহিনী গুলি ছুড়বে না। এই গত বুধবার বিএনপি যে সমাবেশটি করলো, সেই সমাবেশে তারেক রহমান দেশে এসে বক্তৃতা করার কথা ছিল। তিনি কেন দেশে আসলেন না? এই গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে যখন ঘোষণা করতে হলো, যখন সালেহ আহমদ প্রধান উপদেষ্টা হওয়ার খুব জোর গুঞ্জন চলছে, তখন রাত্রের বেলায় তাকে কেন ঘোষণা করতে হলো যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রধান উপদেষ্টা হিসাবে চান? একা রাত্রিবেলা তিনি এই ঘোষণাটি করলেন এবং তিনি আরো ঘোষণা করলেন যে এই সরকারের মেয়াদ 3 থেকে 6 বছর হবে। এই ঘোষণাটি তিনি রাত্রের বেলা একা করলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো প্রায় 152 জনের মতো সমন্বয়ক, সাথে আলোচনা করেছিলেন নিশ্চয়ই না? যদি আর আলোচনা করেনও, তাহলে কয়েকজন একসাথে মিলে সেই ঘোষণাটি দেয়া যেতে পারত। কিন্তু তিনি তা করেননি। তিনি রাত্রির বেলায় এই ঘোষণাটি দিয়ে দিলেন ফেসবুক লাইভের মাধ্যমে, যে উনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান প্রধান উপদেষ্টা হিসাবে, যখন সালেহ আহমদ প্রধান উপদেষ্টা হওয়ার জোর গুঞ্জন চলছে। করতে হল এই সব বিষয়গুলো একত্রে করেন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন, আপনাদের চোখের সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পদত্যাগ করার 2 দিন পরই কেন সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের বহিষ্কার করতে হলো গতিতে। তখন জোর গুঞ্জন চলছে সেনাবাহিনীতে অস্থিরতার। আসলে আপনারা যদি এসব কিছুর উত্তর খুঁজেন, তাহলে সবকিছু একটি আরেকটির সাথে যদি কানেকশন করেন, তাহলে দেখবেন সবকিছুই আসলে প্ল্যান মাফিক হয়েছে। এবং এই প্ল্যান যে ছিল একটি, বিষয়টি কিন্তু তা নয়।
প্ল্যান আসলে প্ল্যান এ, প্ল্যান বি, এমনকি প্ল্যান সি, এইরকম প্ল্যানও ছিল। এই আন্দোলন একটা ইস্যু মাত্র হয়েছে বা চাল চলেছে, নাড়ানো হয়েছে, আর গুটিকে থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে, সবকিছুই আসলে প্ল্যান মাফিক হয়েছে। নিশ্চয়ই মনে আছে, আমেরিকা যখন বাংলাদেশকে স্যাংশন দেয়া শুরু করলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্নভাবে, তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে আসলে পাত্তা দেননি। মানে উনি আহ, আমেরিকাকে পর্যন্ত এক প্রকার হুঁশিয়ার করে দিয়েছিলেন, এবং এমনও মন্ত্রীদের মধ্যে এমনও কথাবার্তা প্রচলন ছিল যে আমেরিকা আমাদের স্যাংশন দেবে, আমরাও আমেরিকাকে স্যাংশন দিয়ে দেব, কথাবার্তা। তারপরে নির্বাচনের পূর্বে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আপনার শক্তি ফাউন্ডেশন, তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠা, সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির উপদেষ্টা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠা, তারপর নির্বাচনে আমেরিকার চুপ থাকা, তারপর নির্বাচন পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘন ঘন দেশে আসা, তারপর আন্দোলন ছড়িয়ে দেয়া, এবং প্রধানমন্ত্রীর একটি কথাকে, তিনি কথাটি হয়তো আরো অন্যভাবে বলতে পারতেন, কিন্তু তার এই কথাকে সম্পূর্ণরূপে পাবলিসিটি পাবলিসিটি স্ট্যান্ডে নিয়ে টুইস্ট করা, যে আপনার পাবলিসিটি গুলো করা, এই পিআর ম্যানেজমেন্ট করা, তারপর এই জনমত সৃষ্টি করা, সব সব কিছুকেই প্রভাবিত করা, হঠাৎ করেই সরকারের প্রতি ছাত্রদের ক্ষোভ ছিল বা বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর ক্ষোভ ছিল, সেটিকে মোবিলাইজ করা আসলে কোনো সংগঠিত গোষ্ঠী বা কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এজেন্সি ছাড়া এই জিনিসগুলো করা আসলে সম্ভব না। জিনিসগুলি করা হয়েছে, এই জিনিসগুলি যদি আপনারা চিন্তা করেন, এবং আমি ভিডিওটির শুরুতেই যে প্রশ্নগুলো করলাম, সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা খোঁজার চেষ্টা করেন, তাহলেই আপনারা সব একটি আরেকটির সাথে মিল খুঁজে পাবেন। যদি এই আন্দোলনকে, প্রধানমন্ত্রীর কথাকে টুইস্ট করে এই আন্দোলনকে চাঙ্গা করা না হতো, বা এই আন্দোলনে যদি এই সরকারকে উপড়ে ফেলা না যেত, তাহলে প্ল্যান বি রেডি ছিল। প্ল্যান বিটি হচ্ছে, প্ল্যান বি কি সেটি আপনারা যদি এই সরকার উপড়ে ফেলার পর সেনাবাহিনীর মধ্যে যে অস্থিরতা, সেটি যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে প্ল্যান বি কি ছিল। আসলে একটি আরেকটির সাথে কানেক্টেড। লেটস হোপ ফর দ্য বেস্ট, এছাড়া আসলে আর কিছু করার নেই। তবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুবই জরুরি। যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন অনলাইনে, তাহলেই আপনারা এই নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্র শক্তির কি, অন্য একজন সমন্বয়ক যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি গণশক্তির কি, এগুলো নিউজ এসেছিল বিগত 1 বছর আগে। পরবর্তীতে এই খবরগুলোকে আসলে নিচে ফেলে দেওয়া হয়েছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা এই উপদেশটা যারা হয়েছেন,
তাদের অনেকেই আসলে বিভিন্ন এনজিও চালাতেন, বিভিন্ন এনজিও এর প্রধান ছিলেন। এই এনজিও গুলো আসলে কিভাবে ফান্ড পায়, কোন দেশের মাধ্যমে ফান্ডেড হয়, একটু যদি খোঁজাখুঁজি করেন আপনারা এগুলো পেয়ে যাবেন। এই যে তা যে কমিটি গঠিত হলো, এক সদস্যই আসলে চালাতেন তারা। এগুলো কেন, মানে যারা এনজিও চালাতেন তাদেরকেই কেন আসতে হলো? উত্তর আসলে থেকেই যায়। হ্যাঁ, দুই একজন হয়তোবা এর ঊর্ধ্বে ব্যক্তি রয়েছেন, এনজিও চালান, তারাই মূলত এই রয়েছেন। সুপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়।